উপরে পানি, আরেকটু হলে মানে আমাদের এডমিট কার্ড এগুলো ভিজে যেত। বন্যার কারণে আমাদের পরীক্ষা অনেক কঠিন হয়ে গেছে। বন্যার পানি মারিয়ে অ্যাডমিট কার্ড হাতে কেন্দ্রে কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীরা। উত্তরে বন্ধ হচ্ছে একের পর এক স্কুল, কলেজ, মাদ্রাসা। বিপদসীমার উপরে যমুনা, ব্রহ্মপুত্র। সিরাজগঞ্জ, জামালপুর সহ কয়েক জেলায় তলিয়ে লাখো ঘরবাড়ি। রাস্তায় পানি, আমাদের অনেক সমস্যা হইতেছে যাওয়ার পথে। ছাত্রছাত্রীরা অত্যন্ত কষ্ট করে পরীক্ষা অংশগ্রহণ করতেছে। বাড়িগা পানি, ঘরের মধ্যে পানি, খাওয়া নাই, দাওয়া নাই, পানির জ্বালা আমরা একটা কর্ম করলাম আর সেটাও নাই। গরু বাছুরের খুব কষ্ট। পানি নিষ্কাশনের জন্য কাটা যাবে যে কোনো সড়ক। যে কোনো সমস্যায় আমাদের যে বরাদ্দগুলো তারা স্ট্যান্ড বাই আছে, এরা ইচ্ছা করলে খরচ করে কোথাও বাঁধ কাটতে হবে, কোথাও ড্রেজিং করতে হবে, কোথাও কালভার্ট পরিষ্কার করতে হবে, জলবদ্ধতা ক্লিয়ার করতে হবে, এগুলি তারা করার মতো তাদের আমরা অধিকার দিয়েছি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ক্যাম্পাসে ক্যাম্পাসে বন্ধ ক্লাস, পরীক্ষা। কোটা বাতিলের দাবিতে মোড়ে মোড়ে বাংলা ব্লকেট। পড়াশোনা বাদ দিয়ে আন্দোলনের যৌক্তিকতা নেই বললেন প্রধানমন্ত্রী। বছরের পর বছর খালি পড়ে আছে সরকারি টাকায় নির্মিত বিশাল ভবন। প্রকল্পের নামে ভারী হচ্ছে পকেট। প্রভাব পড়ছে জনকল্যাণমূলক কাজে। জরিপের ফাঁক ফোকরে দখল হচ্ছে খাল। মিনিকেটে বাড়ছে 4 টাকা 5 টাকা, 2800 বাড়ছে 4 টাকা 5 টাকা। তাদের যদি নিয়ন্ত্রণে আনতে হয় একমাত্র মেইলেই তাদের তদারকি করতে হবে। মজুতদারের দৌরাত্মে আবারও ভরা মৌসুমে চালের বাজারে অস্বস্তি। সপ্তাহ ব্যবধানে বস্তায় দাম বেড়েছে 300 টাকা। মিলারদের ওপর নজরদারি চান আড়তদাররা। বন্যায় নাকাল দেশের উত্তর ও মধ্যাঞ্চল। অথই পানিতে ভাসছে লোকালয়। পানিবন্দী হাজার হাজার মানুষ। অনেক শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে পাঠদান। বিপাকে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থীরাও। লোকালয়ে পানি ঢুকে পড়ায় ঘর বাড়ি ছেড়ে গবাদি পশু নিয়ে অনেকেই উঠছেন আশ্রয় কেন্দ্রে। রাস্তা উপচে হু হু করে ঢুকছে বানের পানি, তলিয়ে গেছে লোকালয়ে। পাহাড়ি ঢলে নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা কবলিত এলাকায় চরম দুর্ভোগে শিক্ষার্থীরা, বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীরা। জামালপুরে ডুবে থাকা সড়কের পানি মারিয়ে দুর্ভোগকে সঙ্গী করে কেন্দ্রে যান পরীক্ষার্থীরা। ভোগান্তি নিয়েই দিতে হয় পরীক্ষা। এছাড়া জেলার 53টি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে। সকাল 7টার দিকে বের হয়েছি, আর বন্যা যদি না থাকতো তাহলে আমাদেরকে হয়তো বা 9টার দিকে বের হলেই হতো। আর বন্যার কারণে আমাদের পরীক্ষা অনেক কঠিন হয়ে গেছে। এখন রাস্তাঘাটে সব জায়গায় পানি, বাড়ি থেকে লুঙ্গি পরে আসতে হয়। এদিকেও সামনে রাস্তায় পানি, আমাদের অনেক সমস্যা হইতেছে যাওয়ার পথে। প্রায় হাঁটুর উপরে পানি, আরেকটু হলে মানে আমাদের এডমিট কার্ড এগুলো ভিজে যেত। অনেক সমস্যা হয়ে গেছে। সিরাজগঞ্জ ও কুড়িগ্রামের অনেক এলাকা অথই পানিতে ভাসছে। পানি ঢুকে পড়ায় বন্ধ হয়ে গেছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। এতে ব্যাহত হচ্ছে পাঠদান। শিক্ষক, ছাত্রছাত্রী কেউ কেউ নৌকা কিংবা ভেলায় করেই স্কুল প্রাঙ্গণে ছুটেন। বন্যার অবনতিতে কুড়িগ্রামের 79টি মাধ্যমিক, 36টি মাদ্রাসা ও 6টি কলেজের পাঠদান ও সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট বিভাগ। এছাড়াও বন্ধ রয়েছে 220টি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান। তবে কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠান পানিতে ডুবে থাকলেও সেখানে পরীক্ষা অব্যাহত রয়েছে। মাঠে পানি প্রবেশ করেছে এবং অফিস কক্ষেও পানি প্রবেশ করেছে। তবে পরীক্ষা কার্যক্রম সঠিকভাবে চলমান, কারণ সারা বাংলাদেশে একযোগে নতুন কারিকুলামের পরীক্ষা। সিরাজগঞ্জে যমুনার পানি বেড়ে 5 জেলার অর্ধ লাখ মানুষ পানিবন্দী। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। ক্ষেত খামার তলিয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষ। বাড়িঘর ছেড়ে গরু ছাগল নিয়ে বিভিন্ন স্কুল ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন বানভাসীরা। টিবল সব তলা গেছে, পাক শাকের কোনো ব্যবস্থা নাই। মুড়ি টুড়ি খাওয়া দাওয়া, সকালে থাকি সারা দিন রান্না বাড়ি ই করতে। গাইবান্ধায় অনেক এলাকা দেখে বোঝার উপায় নেই কোনটি রাস্তা আর কোনটি নদী। এদিকে স্রোতের তোরে ধসে যায় লালমনিরহাটে তিস্তা নদীর ইস্পার বাঁধ। এটি মেরামত করা হলেও পানি ঢুকে তলিয়ে যায় বেশ কিছু এলাকা। বন্যা কবলিত এলাকায় ত্রাণ তৎপরতা শুরু না হওয়ায় ক্ষোভের শেষ নেই ভুক্তভোগীদের। বাড়িগা পানি, ঘরের মধ্যে পানি, কষ্ট কি আমাদের সহ্য হয়? এরভাবে কষ্ট প্রত্যেক বছর আমার সাহায্য দেখ না, আমরা বেরিয়ে বাচ্চাই আমরা খাওয়া নাই, দাওয়া নাই, পানির জ্বালা আমরা একটা কর্ম করলাম আর সেটাও নাই। এদিকে সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পানিবন্দী অবস্থায় দিন কাটছে মানুষের। বসতবাড়ি, দোকানপাটের চারপাশ ডুবে আছে।
লাবিব হাসান, সময় সংবাদ। বন্যা পরিস্থিতির সবশেষ অবস্থা জানাতে সিরাজগঞ্জে আছেন সহকর্মী রিঙ্কু কুন্টু, গাইবান্ধার সাঘাটায় আছেন বিপ্লব ইসলাম এবং সিলেটের বালাগঞ্জে আছেন ইকরামুল কবির। সরাসরি প্রথমে যাচ্ছে রিঙ্কুর কাছে। সিরাজগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হলেও আজকে সারাদিনে কিন্তু পানির যে পরিমাণ সেটি কিন্তু স্থিতিশীল রয়েছে, কারণ সকাল 6টায় যেটি ছিল বিপদসীমার 61 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, সেটি বেলা 12টার যেটি রেকর্ড করেছে পানি উন্নয়ন বোর্ড সেটি কিন্তু আসলে 61 সেন্টিমিটার, অর্থাৎ আজকে সারাদিনে কিন্তু আসলে পানি বাড়েনি, তবে স্থিতিশীল রয়েছে। তবে পানি না বাড়লে বন্যা পরিস্থিতির যে বন্যার্তদের যে দুর্ভোগ সেটি কিন্তু কমেনি, এখনো আসলে পানিতে তলিয়ে আছে সিরাজগঞ্জের নদী তীরবর্তী 5টি উপজেলার চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের প্রায় 34টি ইউনিয়নের হাজার হাজার বাড়িঘর। এই সকল বন্যা দুর্গত মানুষের এখন চলাচলের একমাত্র মাধ্যম কিন্তু নৌকা, কারণ রাস্তাঘাট সবকিছুই পানিতে কিন্তু আসলে তলিয়ে গেছে, যে কারণে গবাদি পশু নিয়েও তারা কিন্তু একটি বিপর্যয়ের মুখে পড়েছে, কারণ চারণভূমি তলিয়ে যায়, কিন্তু গোখাদ্যের সংকট দেখা দিচ্ছে। সেই সাথে বানবাসী মানুষের মধ্যে খাবার পানি সংগ্রহের যে দুর্ভোগ কিন্তু আসলে চরমে পৌঁছেছে। তারা বলছে যে খাবার পানির তীব্র সংকট তাদের মধ্যে দেখা দিয়েছে। সেই সাথে এই সিরাজগঞ্জের বিশেষ করে সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালি এবং শাহজাদপুর এই কয়েকটি স্থানে নদী তীরবর্তী যে সকল এলাকা রয়েছে সে সকল মানুষেরা, নিম্নাঞ্চলের মানুষেরা কিন্তু ঘর বাড়ি ছেড়ে উঁচু স্থান বা বাঁধের উপর কিন্তু আশ্রয় নিয়ে আছে এবং সেখানে তারা আসলে খুবই দুর্ভোগে জীবনযাপন করছে। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত 90 মেট্রিক টন জিআর চাল বন্যার্ত দুর্গতদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। সেই সাথে একটু যদি বলি যে এই যে বানভাসী মানুষেরা তারা যেটি বারবারই বলছে যে তাদের কিন্তু যে ত্রাণ তৎপরতা সেটি কিন্তু আসলে পর্যাপ্ত নয়, তবে জেলা প্রশাসন বলছে যে এই যে ত্রাণ বন্যা কবলিত এলাকা সেটির তালিকা তৈরি করা হচ্ছে, ক্ষতিগ্রস্ত তালিকা তৈরি করা হচ্ছে, সেটি প্রস্তুত হলে আসলে সবকটি এলাকাতে ত্রাণ তৎপরতা শুরু করা হবে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির সবশেষ খবর। আমরা চলে যাচ্ছি গাইবান্ধার, সেখানে রয়েছে আমাদের সহকর্মী বিপ্লব ইসলাম। গাইবান্ধার বন্যা পরিস্থিতি কিন্তু কিছুটা উন্নতি হতে শুরু করেছে। আমরা দুপুর 12টার তথ্য অনুসারে যদি বলি যে ব্রহ্মপুত্র নদের পানি কিন্তু 13 সেন্টিমিটার এবং ঘাঘট নদীর পানি কিন্তু 11 সেন্টিমিটার কমেছে, যে কারণে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতির দিকে যাচ্ছে আর কি। কিন্তু যদিও এখনো ব্রহ্মপুত্র নদীর পানি কিন্তু বিপদসীমার 71 সেন্টিমিটার উপর দিয়ে এবং ঘাঘট নদীর পানি কিন্তু 24 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই দুটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়, কিন্তু যে 165টি চর রয়েছে জেলার, সেটি কিন্তু একেবারে পানির নিচে ডুবে আছে। এই সকল এলাকার যে বাড়িঘর সেগুলি কিন্তু পানির নিচে ডুবে আছে, যে কারণে মানুষজন, বন্যা কবলিত মানুষজন তারা কিন্তু মানবেতর জীবনযাপন করছে। একটি কথা যদি বলে রাখি যে আসলে এই সকল এলাকার মানুষ কিন্তু তার যে বসতভিটা সেটি পানিতে ডুবে যাওয়ায় তার রান্না করতে পারছে না, শুকনো খাবার তারা কিন্তু যা মজুদ ছিল তাদের এই এক সপ্তাহের ব্যবধানে কিন্তু সেটিও ফুরিয়ে এসেছে, যে কারণে কিন্তু তারা একটি খাবারের অভাবে পড়ছে। পাশাপাশি বিশুদ্ধ পানি যেটি নলকূপ ডুবে যাওয়ায়, বাড়ি ভিটে ডুবে যাওয়ায় কিন্তু বিশুদ্ধ পানির সংকটে পড়েছে। বিশুদ্ধ পানি এবং খামার সংকটে কিন্তু তারা মানবেতর জীবনযাপন করছে। পাশাপাশি গোখাদ্য নিয়েও কিন্তু তারা একটি চরম বিভাগে পড়েছে, যেহেতু 5 দিন হয়ে গেছে। তারা যেটি বলছে যে বাড়ির আশেপাশে যে তাদের লাগানো ঘাস ছিল সেগুলোও কিন্তু ডুবে গেছে, যে কারণে গোখাদ্য নিয়েও তারা একটি বিপদে পড়েছে। প্রত্যেকটি চর থেকে কিন্তু মেইনল্যান্ড যেটি বলি বাজার, সেগুলি কিন্তু 20-15 বা 25 কিলো দূরে অবস্থিত। সেগুলি থেকে কিন্তু তাদের যে শুকনো খাবার সেগুলি আনা, গোখাদ্য আনা, সেগুলো কিন্তু অনেক কষ্টদায়ী হয়ে পড়েছে, যে কারণে কিন্তু তারা কষ্টের মধ্যে পড়েছে। আর যদি বলি যে ঘাঘট এবং ব্রহ্মপুত্র নদের বেশ কয়েকটি বাঁধ কিন্তু এখনো ঝুঁকির মধ্যে রয়েছে, যেহেতু বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এই ছিল গাইবান্ধার বন্যার সর্বশেষ পরিস্থিতি। আমরা এখন যাব সিলেটে, সেখানে আমাদের আছেন সহকর্মী ইকরামুল কবির। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেটের বালাগঞ্জ উপজেলা এবং বালাগঞ্জের উপজেলার এই পাশে দিয়ে চলে গেছে কুশিয়ারা নদী। এই বাজারটি প্রাচীনতম একটি বাজার। এই বাজারে যে উচ্চতায় পানি রয়েছে, কুশিয়ারা নদীর পানিও কিন্তু এই উচ্চতায় রয়েছে। এই মুহূর্তে কুশিয়ারা নদী পার্শ্ববর্তী ফেঞ্চুগঞ্জেই 96 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেটে 4টি নদী বিপদসীমার নদীর 4টি পয়েন্টে, সুরমা এবং কুশিয়ারা 4টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তার মধ্যে সুরমা একটি পয়েন্টে এবং কুশিয়ারা 3টি পয়েন্টে। এই কারণেই এই বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, ওসমানীনগর, অন্যদিকে জকিগঞ্জ, কানাইঘাট সহ
কুশিয়ারা পার্শ্ববর্তী যে উপজেলাগুলো আছে সেই উপজেলার মানুষ এখনো পানি থেকে বেরোতে পারছে না। সবাই বানবাসী মানুষেরা নানা ধরনের দুশ্চিন্তার মধ্যে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রাচীনতম এই বাজারে প্রায় 1 মাস ধরে পানিবন্দী রয়েছে। সিলেটের যে বন্যা 3 দফা বন্যার বয়স হয়ে গিয়েছে 1 মাসেরও বেশি, এবং এই বাজারটিও এই 1 মাসের বেশি সময় ধরে পানিবন্দী অবস্থায় আছেন। দোকানপাট বন্ধ, ব্যবসাপাতি নেই, একেবারে মানবতার জীবনযাপন করছে এই এলাকার ব্যবসায়ীরা। শুধু এই বাজার নয়, এখানে পার্শ্ববর্তী যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে প্রধান সড়কটি সামনে, সেই সড়কটির সামনেও এই হাঁটু পরিমাণ পানি, কেউ যেতে পারছে না ভালো করে, যানবাহনগুলো যেতে পারছে না। অন্যদিকে ফেঞ্চুগঞ্জের সাথে বালাগঞ্জের যে আন্তঃ উপজেলা সড়ক, সেই আন্তঃ উপজেলা সড়কটিও বিচ্ছিন্ন রয়েছে। এবং সবকিছু মিলে বলা যায় সিলেটের মানুষ 1 মাসেরও বেশি সময় ধরে পানির উপরে ভাসছে, এবং প্রায় 10 লাখ মানুষ, এই 10 লাখ মানুষের খাদ্য সহায়তার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে 60,30,000 টাকা বরাদ্দ করা হয়েছে। শিশু খাদ্যের জন্য 20 লাখ টাকা এবং গোখাদ্যের জন্য আরো 20 লাখ টাকা বরাদ্দ করা হয়েছে, এবং চাল দেওয়া হয়েছে প্রায় 1900 মেট্রিক টন চাল দেওয়া হয়েছে। এবং যেটা আমাকে যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যালয় থেকে যেটা জানিয়েছে, 1855 মেট্রিক টন চাল দেওয়া হয়েছে, এবং 14,565 প্যাকেট বা বস্তা শুকনা খাবার দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণের ব্যবস্থা রয়েছে, আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে, কিন্তু দীর্ঘস্থায়ী হওয়ার কারণে বন্যার তেমন কিছু করা যাচ্ছে না। কারণ হচ্ছে কি, ইতিমধ্যে এই উপজেলার 6টি ইউনিয়নের প্রায় 150-150-রও বেশি গ্রামের মানুষ, প্রায় 1 লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় আছে। সবকিছু মিলে এখনো সিলেটের প্রায় 7 লাখেরও বেশি মানুষ পানিবন্দী অবস্থায় আছে। এই অবস্থা থেকে কবে উত্তরণ হবে তার এখন পর্যন্ত বলা যাচ্ছে না। ধীর গতিতে পানি নামছে সুরমা এবং কুশিয়ারা নদীর পাড়ে। মোটামুটি এই ছিল সিলেটের বালাগঞ্জের মানুষ যে প্রায় 1 মাস ধরে পানিবন্দী অবস্থা রয়েছে তার সবশেষ খবর। বন্যা পরিস্থিতির খবর জানছিলাম সিলেট, গাইবান্ধা ও সিরাজগঞ্জ থেকে। বন্যায় দেশের 18 জেলার 20 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। জলবায়ু পরিবর্তনের কারণে সিলেটে ঘন ঘন বন্যা হচ্ছে বলেও জানান তিনি। দেশের বন্যা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে প্রতিমন্ত্রী বলেন, পানি নিষ্কাশনের জন্য জেলা প্রশাসনকে রাস্তা কাটার অনুমতি দেওয়া হয়েছে। বন্যার জন্য যে কোনো সমস্যায় আমাদের যে বরাদ্দগুলো তারা স্ট্যান্ড বাই আছে, এরা ইচ্ছা বাঁধ কাটতে হবে, কোথাও ড্রেজিং করতে হবে, কোথাও কালভার্ট পরিষ্কার করতে হবে, জলবদ্ধতা ক্লিয়ার করতে হবে, এগুলি তারা করার মতো তাদের আমরা অধিকার দিয়েছি। আর ইচ্ছা করলে করে তাৎক্ষণিকভাবে আঞ্চলিকভাবে এই সমস্যাগুলি সমাধান তারা করতে পারবে। এখন আমরা শুধু খাদ্যদ্রব্য, চিকিৎসা বা যোগাযোগ ব্যবস্থা, বিশুদ্ধ পানি, খাবার, এই আমাদের এবং কমিউনিকেশনের জন্য শুধু আমরা কাজ করছি না, সাথে সাথে এই বন্যা পরিবর্তিত এই ক্ষতিপূরণ যাতে মানুষ পূরণ করতে পারে সেই জন্য কার্যক্রমগুলি চালিয়ে যাচ্ছি। আন্তঃমন্ত্রণালয় সে আমাদের সিদ্ধান্তগুলি হয়েছে। কোটা আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলনের নামে শিক্ষার্থীরা পড়াশোনার সময় নষ্ট করছে। বাংলাদেশ যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণভবনে আলোচনা সভায় তিনি কথা বলেন। বিএনপি জামায়াতের অত্যাচার নির্যাতন যেন আর ফিরে না আসে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে আহ্বান জানান সরকার প্রধান। 2001 সালের নির্বাচনে আওয়ামী লীগের পরাজয়ের পর 2002 সালে গঠন করা হয় আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগ। এরপর নানা আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখে মহিলা লীগ। সংগঠনটির 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ও মহানগরের নেতাদের সঙ্গে গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে শুরুতেই সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং প্রধানমন্ত্রীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এরপর যুব মহিলা লীগের ওয়েবসাইট উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি। প্রতিষ্ঠা বার্ষিকীতে নিজ হাতে গড়া সংগঠন সৃষ্টির সংক্ষিপ্ত পটভূমি তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শুরু থেকেই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে যুব মহিলা লীগ। যুব মহিলা লীগ সবসময় রাজপথে থেকে সেই আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখেছে।
চলমান কোটা আন্দোলন প্রসঙ্গে সরকার প্রধান বলেন, আদালতের রায়ের পর কোটা আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে, সেখানে মেয়েরাও করে। এখানে আমার একটা প্রশ্ন আছে, যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা যে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাশ করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার। হাইকোর্টের রায় এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা, এটা তো সাবজুডিস, কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে। কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। শেখ হাসিনা বলেন, ভোট চুরির দায়ে রাষ্ট্র ক্ষমতা ছাড়তে হয়েছিল বেগম খালেদা জিয়ার। বিএনপির নির্যাতনের চিত্র মানুষের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি। বিএনপি জামাত জোট ক্ষমতা থাকতে 1,23,00,000 ভুয়া ভোটার দিয়ে ভোট করার চেষ্টা করেছে। ভোট চুরির অপরাধে কিন্তু দুইবারে খালেদা জিয়া ক্ষমতা থেকে বিতাড়িত জনগণ দ্বারা। ওদের বিভৎস চেহারাটা, ওদের জঙ্গির চেহারা, ওদের সন্ত্রাসী চেহারাটাও মানুষের সামনে তুলে ধরতে হবে যে এরা কোনো মানুষের জাত না, এরা দেশকেও ভালোবাসে না, মানুষকেও ভালোবাসে না, মানুষের কোনো উন্নতি চায় না। যুব মহিলা লীগের নেত্রীদের সার্বজনীন পেনশনে যুক্ত হওয়ারও আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। যুব মহিলা লীগের যারা মেয়েরা প্রত্যেকে কিন্তু নিজেরা এই সার্বজনীন পেনশন স্কিমে যুক্ত হতে পারো। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এদিকে দুপুরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ কারো রক্তচক্ষু ভয় পায় না, আর কেউ দেশকে পেছনে টানতে পারবে না। উপস্থিত পিজিআর জওয়ানদের উদ্দেশ্যে সরকার প্রধান বলেন, অত্যাধুনিক সরঞ্জামের সংযোজনে অপারেশনাল সক্ষমতা বেড়েছে পিজিআরের। রেজিমেন্টের সার্বিক প্রশংসা করেন তিনি। সম্ভাব্য সব ধরনের ঝুঁকি মোকাবেলা করে নিরাপত্তা সুরক্ষা দেওয়ার গুরুদায়িত্ব পালন করায় পিজিআরের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট অন্তত আমি বলবো যে আজকে এটা অত্যন্ত সুসংহত বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করেছে। দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান বা জাতির পিতা পরিবার সকলেরই নিরাপত্তার বিরাট অবদান রেখে যাচ্ছে। পিজিআরকে আন্তরিক অভিনন্দন জানাই যে তারা যে তাদের জীবনের উপর ঝুঁকি নিয়ে এবং এই দৃষ্টি মাথায় নিয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে যান। সেজন্য আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আমি জানি আমার জীবনটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে যারা দায়িত্ব নিতে আসেন আসলে জীবনটাকে ঝুঁকি নিয়েই আসেন, সেই জন্য আমার সবসময় দোয়া থাকে। আমি যেমন আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করি, সেই সাথে সাথে আমার সাথে যারা কাজ করে সকলের জন্য আমি দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সবাইকে নিরাপদ রাখে, হেফাজত করে, সেটাই আমি চাই। ইনশাআল্লাহ বাংলাদেশকে আর কেউ পিছনে টানতে পারবে না। আমরা অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সক্ষম হব সকলের সহযোগিতায়। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি ও সমমনা কয়েকটি দল কোটা আন্দোলনের উপরে ভর করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। আন্দোলনে ব্যর্থ বিএনপি ও সমমনা কয়েকটি দল নিজেরা পারে না, পরজীবী আন্দোলনকে কোটার উপর ভর করেছে, পেনশনের উপর ভর করেছে। নিজেরা ব্যর্থ, অন্যদের উপর ভর করে আজকে স্বীকার করতে চেয়েছে। তো তারা স্বপ্ন দেখছে তো দিবাস। আওয়ামী লীগ সরকারের প্রশ্রয়ে বেনজির আজিজ কাণ্ড বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানী নয়াপল্টনে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। অপরাধের রাজনীতি, তাদের যে গণতন্ত্র হত্যার রাজনীতি, তারা যে অবাধ সুষ্ঠু নির্বাচনকে একবারে মহাশ্মশানে পাঠিয়ে দিয়েছে, সেই রাজনীতিকে সমর্থন করে হচ্ছে ভারত। এই কারণে তারা কোথাও যেতে হলে পরে আগে ভারতের অনুমতি নিতে হয়। ভারত যেন এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক, আমলাতন্ত্র, ব্যুরোক্রেসি, সরকারি কর্মকর্তা কর্মচারী অবাধে লুটপাটের দুর্নীতি করার সুযোগ করে দিয়েছে। দুর্নীতি শুধু দুর্নীতির শব্দে নয়, ওটা মহাদুর্নীতি।
প্রকল্পের উপযোগিতা যাচাই না করে নির্মিত শত কোটি টাকার সরকারি ভবন পড়ে আছে বছরের পর বছর। আবার কিছু ভবন বিনা অনুমতিতে তৈরির সময় কর্তৃপক্ষের টনক নড়লে বন্ধ রাখা হয় নির্মাণ কাজ। রাজধানীতে সরকারি এসব প্রকল্প বাস্তবায়নে যেন শুধুই পকেট ভারী হচ্ছে এক শ্রেণীর অসাধু চক্রের। এ থেকে বেরিয়ে আসতে পরিকল্পনা কমিশনকে আরও কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আলামিন তুষারের রিপোর্ট। 163 কোটি টাকা ব্যয়ে নির্মিত ঢাকা জেলা পরিষদের 20 তলা এই ভবন খালি পড়ে আছে 7 বছরের বেশি সময় ধরে। এমনকি অনিয়ম ঢাকতে গায়েব করে ফেলা হয়েছে সকল নথি। জেলা প্রশাসকের কাছে একাধিকবার ধর্ণা দিয়েও মেলেনি কথা বলার। মিরপুর 6-এ নির্মিত এসব বহুতল ভবনের নির্মাণ কাজ শেষ হবার 3.5 বছর পেরিয়ে গেলেও এখনো খালি 250টিরও বেশি ফ্ল্যাট। এইসব অপচয়ের কারণে তো আমরা দুর্বিষহ জীবনযাপন করছি। এই টাকা যদি অপচয় যদি না হইতো তাহলে আমরা সাধারণ জনগণ 4টা ডাল ভাত খেয়ে বাঁচতে পারতাম। আলোচিত ঠিকাদার কোম্পানি জিকে বিল্ডার্স নির্মিত 8 নম্বর ভবনটি পুরোটাই খালি, কারণ খুঁজতে গেলে অনুমতি মেলেনি ভেতরে প্রবেশের। নানান অবকাঠামোগত উন্নয়নের ভিড়ে লুকিয়ে থাকা যে টাকার অপচয় তার প্রমাণ এই খালি বিল্ডিং। প্রায় 3 থেকে 4 বছর ধরে এভাবেই পড়ে আছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আবাসনের জন্য তৈরি করা এই ভবনটি। 2022 সালে উদ্বোধনের পর কথা থাকলেও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে এখনও পুরোপুরি স্থানান্তর হয়নি এখানে। যদিও কর্তৃপক্ষের দাবি বেশ কিছু প্রতিষ্ঠানকে ভাড়া দেয়া হয়েছে, তবে বাইরে থেকে সাইনবোর্ড দেখা যায় মাত্র 2টি। চেষ্টা করেও এখানেও মেলেনি ভেতরে গিয়ে সত্যতা যাচাই করার অনুমতি। সেখান থেকে ডিসি স্যারের কাছ থেকে ওনার লোক আছে, ওখান থেকে নিয়ে আসা আপনি অনুমতি নিতে দায়িত্বে থাকা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পরিচালকের সঙ্গে দেখা করতে গেলে তিনিও অন ক্যামেরা কথা বলতে চাননি। ঠিক পাশেই থাকা ডাক ভবনেও এখনো খালি পড়ে আছে প্রায় 53,000 স্কয়ার ফিট জায়গা। জনগণের রাজস্বের টাকার এমন অপচয় অচিরেই দেশের সার্বিক অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যারা এগুলো করেছে তাদের জবাবদিহিতার আওতায় আনা এবং এখনই এই প্রকল্পগুলোর মূল্যায়ন করে কি করে এগুলি বাস্তবমুখী কার্যকর ব্যবহার নিশ্চিত করা যায় সেই কাজটা করা। উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাওয়া এই দেশের প্রতিটি প্রকল্প যেন হয় জনবান্ধব। কেউ যেন নিজের স্বার্থ হাসিলের জন্য দেশের সম্পদ নষ্ট করতে না পারে, এমনটাই চাওয়া সংশ্লিষ্টদের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। ব্যক্তি প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি সংস্থা সবাই যেন মেতেছে খাল দখলের মহোৎসবে। নানা বাহানায় দখল হয়েছে রাজধানীর কল্যাণপুর খালের শাখাগুলো। এতে অল্প বৃষ্টিতেই আশেপাশে জমছে কোমর পানি। সিএস খতিয়ান আর সিটি জরিপের অসামঞ্জস্যতা কাজে লাগিয়ে দখল হচ্ছে এসব শাখা খাল। নগর কর্তৃপক্ষের বার্তা, এই সিএস জরিপ ধরেই উদ্ধার হবে সেগুলো। রাশেদ লিমনের রিপোর্ট। মেঘ দেখলেই যেন ভয় এসে চেপে বসে মিরপুরে, বিশেষ করে শেওড়াপাড়া, কাজীপাড়া, পীরের বাগ, পাইকপাড়া এসব এলাকায় একটু বৃষ্টি মানেই আতঙ্ক। মূলত কল্যাণপুর খালের শাখা উমচা দখল দূষণের মাসুল দিচ্ছেন তারা। 60 ফিট সড়কের ভাঙা ব্রিজ দিয়ে একটু সামনে গেলেই চোখে পড়ে একটি 10 তলা ভবন। পাখির চোখে তাকালে তা একেবারে খালের ওপর। আশপাশের আরও কয়েকটি ভবন নিয়ে সন্দেহ হওয়ায় ভবনের কাছে সময় সংবাদ। এই ভবনের কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা বলছেন তারা 7 ফিট জায়গা খালের পরে ছেড়ে দিয়ে তারপরে তাদের ভবনটি বানিয়েছেন। কিন্তু এই পাশে যদি এসে দাঁড়াই তাহলে বোঝা যাবে যে সবশেষ যে জরিপের পিলার, সেই পিলারটি এখানে। যদিও সিটি কর্পোরেশনের এই পিলার নিয়েই প্রশ্ন তুলেছেন অভিযুক্তরা। স্পষ্ট দেখেই মনে হচ্ছে যে এটা ভায়োলেশন। আগে ছিল ওয়াসার, হ্যাঁ, আর এটা দিচ্ছে মূলত আপনার সিটি কর্পোরেশনই। তো আমরা এখানে যে পরে এনওসি নিয়ে আসছি যে ওয়াসার দিছে তাকে বাড়ি করার অনুমতি খাল পাড়ে, কিন্তু খালে তো বলতে দিতে দেয় নাই। তারা ধরেন একটা কলাম 2টা কলাম বাড়াই নিয়ে এসে বলছে খালের জায়গার মধ্যে। একটু সামনে গেলেই এক নির্মাণাধীন ভবনের এক পাশ যেন গলা চিপে ধরেছে এই খালের। তাদের দাবি 3 দশক আগের সীমানা আর রাজুকের অনুমোদিত নকশাই হচ্ছে বাড়ি। এখানে আমাদের সে ধরনের লোকজন আছে যারা আমাদের সে ধরনের কোনো কারো প্রশ্নে ওঠে না। কেউ আবার ভবনের ঝুঁকি দেখিয়ে আদালত থেকে নিয়ে রেখেছেন খাল খনন থেকে বিরত থাকার সমন।
এই প্রান্তে এসে খালটা যেন ঠিক ড্রেনে রূপান্তরিত হয়েছে। এর মূল কারণ এই দুপাশে দুটি রিকশার গ্যারেজ। এক প্রভাবশালী ব্যক্তির সেই গ্যারেজটি হওয়ার কারণে তিনি সেখানে রিকশা প্রবেশের জন্য খাল ভরাট করে তৈরি করেছেন দুপাশে 2 লেনের দুটি সড়ক। জানা গেল স্থানীয় কাউন্সিলরের পারিবারিক জমি এই এলাকা। তখন আর বুঝতে বাকি থাকে না কিছু। কলিমি আসছে, এটা কেউ কিছু কয় না, এটা কেউ কিছু বলে না। তবে দখলের দায় নিতে নারাজ এই জনপ্রতিনিধি। পিলার আছে 30 ফিট, এটার ভিতরে কিন্তু আমার কোনো স্থাপনা নাই, আমার কোনো বাড়িও নাই, আমার কোনো ইয়ে নাই, সবই আছে 30 ফিটের বাহিরে। কল্যাণপুর খালের এই অংশের দখল দূষণ নিয়ে যত কথা, যত অভিযোগ সব যেন চাপা পড়ে যায় এই আনন্দবাজার কালভার্টের নিচে। কারণ এরপর থেকে এই খাল আর খাল নেই। খোদ সরকারি উদ্যোগেই কিন্তু সুয়ারেজ ড্রেনেজ তৈরি করা হয়েছে এবং যার ফলে এই খালের অস্তিত্ব পুরোপুরি বিলীন হয়েছে। যতটুকু আছে সেটি রক্ষা হবে কিভাবে? নগর কর্তৃপক্ষ বলছেন সিএস খতিয়ান ধরেই চলছে সীমানা নির্ধারণ, উদ্ধার হবে সেভাবেই। এদিকে 90 দশকের সিটি জরিপ নিয়ে যারা জমি কিনেছেন সেক্ষেত্রে তাদের পড়তে হবে মহাবিপদে। তবে রাজুক বলছে যে জরিপেই হোক খাল ভরাট করে বাড়ি নির্মাণের অনুমতি দেয়নি রাজুক। সবসময় রাজুক জন্য নকশা অনুমোদন দেয়, খাল থেকে 5 ফিট দূরত্বে সেফটি ডিস্টেন্স মেনটেন করে নকশা অনুমোদন দিয়ে থাকে। এর বাইরে কোনোটাই নকশা অনুমোদন হয়নি। সিএস দাগ দেখেই আমাকে খালের সীমানা করতে হবে। আজকে আমি যদি মহানগর জরিপ দিয়ে করি তাহলে ঢাকা শহরে কিন্তু বাঁচানো সম্ভব না জলবদ্ধ থেকে। সময় যতই যাচ্ছে ততই যেন দখলদার গ্রাস করে নিচ্ছে এসব জলাধার। আমাকে তো পাপের শাস্তিটা সেই পরিমাণ দিতে হবে যেন প্রজন্ম থেকে প্রজন্ম সবাই জানে খাল দখল করলে এত বড় পেনাল্টি দিতে হবে, কেউ যেন খাল দখল কথা ভুলেও না ভাবে। উন্নয়নের নামে একের পর এক কালভার্ট আর খাল বদলে স্ট্রং ড্রেনেজের রূপ দেওয়ার দায় এড়াতে পারে না সরকার। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। খরা মৌসুমেও স্বস্তি নেই চালের বাজারে। পর্যাপ্ত সরবরাহ থাকার পরও 7 দিনের ব্যবধানে সব ধরনের চালের দাম বস্তা প্রতি বেড়েছে অন্তত 100 থেকে 300 টাকা। বৈধ অবৈধ গুদামে মজুদ বাড়িয়ে বাজারে কমানো হয়েছে সরবরাহ। এর প্রভাবেই এরই মধ্যে বাজারে চড়তে শুরু করেছে বলে দাবি বিক্রেতাদের। যদিও এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্পোরেট কোম্পানি ও মিলারদের চাল বেচাকেনা আর মজুদের হিসাব রাখার দাবি আড়তদারদের। সাধারণত নতুন ধান ওঠার আগ মুহূর্তে চালের দর কিছুটা বাড়তি থাকে, কিন্তু মাসখানেক হলো বোরো ধানের আবাদ হয়েছে। বাম্পার ফলন হলেও ফের নানা ফন্দিতে চালের বাজার অস্থির করে তুলতে তৎপর সংঘবদ্ধ চক্র। এরই মধ্যে নানা খোরা যুক্তির কারণে পাইকারি বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে কেজি প্রতি 2 থেকে 6 টাকা। এমন পরিস্থিতিতে অসহায় যেন ভোক্তারা। ক্রেতাদের দাবি এ যেন মরার উপর খাড়ার ঘা, যা দেখার কেউ নেই। খেতে তো হয় মাছার জন্য, গুণগত মান নিচের দিকে আসতেছে আস্তে আস্তে। আগে যেটা খেতাম না, নিতাম না, এখন সেদিকে হাত যায়, চোখ যায়, বাধ্য হয়ে। মানুষ চাল, ডিম, আপনার শাকসবজি এগুলো খেয়ে বেঁচে থাকবে, তার উপায় নেই। চালের দাম তো মনে করেন দিন দিন বাড়তেই আছে, এইভাবে বাড়নে আমরা কিভাবে চলুন? রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট কাঁচা বাজারে 1 সপ্তাহ আগেও 1 কেজি মোটা পায়জাম চালের কেজি বিক্রি হয়েছে 46 থেকে 48 টাকা, আর বর্তমানে 53 থেকে 54 টাকা। মিনিকেট 72 টাকা কেজি আর 8 থেকে 10 টাকা কেজি বেড়ে 90 টাকায় ঠেকেছে বাসমতি চাল। বেশি বাড়ছে বাসমতিতে 8 টাকা 10 টাকা, আর মিনিকেটে বাড়ছে 4 টাকা 5 টাকা, 2800 বাড়ছে 4 টাকা 5 টাকা। বাজার যদি নিয়ন্ত্রণে আনতে হয় একমাত্র মেইলেই তাদের তদারকি করতে হবে। এই খুচরা বাজার দরে আর 2000 লাভ নাই। বৈধ আর অবৈধ গুদামে মজুদ বাড়িয়ে বাজারে কমিয়েছে সরবরাহ, যার প্রভাব বাজারে বলছেন আড়তদাররা। তাদের দাবি সপ্তাহের ব্যবধানে মোটা চাল বস্তায় মিলাররা দাম বাড়িয়েছে 50 টাকা, আর চিকন চালে সর্বোচ্চ 250 থেকে 300 টাকা। অজুহাত ধানের দাম বৃদ্ধি, পরিবহন ভাড়া বাড়ানো সহ কর্পোরেট কোম্পানির দৌরাত্ম্য। মিলাররা আপনার ধান কিনতেছে বেশি দামে ধান কিনলে তো উৎপাদন খরচ এমনিতেই বাড়বে, তারপর দাম বাড়ছে। আর এখন বস্তার গায়ে দাম লেখা আছে, ঠিক আছে। এখন সরকার যদি তদারকি করে মিলে দামটা কেন বাড়তেছে, তাহলে আমাদের জন্য ভালো। এমন ভরা মৌসুমে চালের উচ্চ মূল্য মেনে নিতে পারছেন না ভোক্তারা। তাদের দাবি তদারকি করা হোক মিল পর্যায়ে, তা না হলে আসছে বর্ষা মৌসুমে দাম আরও বৃদ্ধির শঙ্কায় তারা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।
দেশে চকলেটের মতো মজাদার পণ্যের বাজার বাড়ছে বছরে 20% করে। বর্তমানে প্রায় 3000 কোটি টাকার অভ্যন্তরীণ বাজারে 80% চাহিদা মেটাচ্ছে দেশীয় কোম্পানি, যাচ্ছে বিদেশেও। এমন দাবি করে উৎপাদকরা বলছেন, কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্ক হার বাধা হয়ে আছে এই শিল্পের সম্প্রসারণের পথে। জিনাতারা যশোয়ার রিপোর্ট। দেশের বাজারে চকলেটের রাজত্ব সুপার শপ থেকে শুরু করে অলিগলির দোকানে। বোনের হ্যাপি বার্থডে দেখি চকলেট কিনেছি। মা খালা সবাই ফ্যামিলি সবাই চকলেট পছন্দ করে। ক্রেতাদের যখন চকলেটে এত আগ্রহ, তখন বিক্রেতাদের হিসেব নিকেশ বলছে গেল কয়েক বছর ধরেই বাজারে রমরমা ভাব। বর্তমানে মজাদার এই কনফেকশনারি পণ্যের অভ্যন্তরীণ বাজারের আকার 2800 কোটি টাকা, যা প্রতি বছর বাড়ছে 20% হারে। খুচরা বিক্রেতাদের দাবি, বিদেশি ব্র্যান্ডেই এখনও আবদ্ধ বাজারটি। পার মান্থ অন্তত 30 লাখ আমরা চকলেট সেল করি। বাইরের চকলেটটাই রাখি, দেশি ব্র্যান্ড হাতে গোনা 2টো কোম্পানি মাত্র আছে। অবশ্য দেশের উৎপাদন প্রতিষ্ঠানগুলো বলছে ভিন্ন কথা। এক দশক আগে যেখানে চাহিদার 80%ই মিটত আমদানিতে, সেখানে পুরো উল্টে গেছে বর্তমান চিত্র। বাজার সম্প্রসারণে এখন বিশ্বের 80টি দেশে রপ্তানি হচ্ছে দেশীয় ব্র্যান্ডের চকলেট। ইন্ডাস্ট্রি এভরি ইয়ার মোর দেন 20% করে গ্রো করছে। উৎপাদকরা বলছেন, কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্ক হার শিল্পটির কলেবর বৃদ্ধিতে বড় বাধা। সরকার যদি আমদানিকৃত র মেটেরিয়ালের উপরে যদি বন্ড ফ্যাসিলিটি দিয়ে এটাকে ডিউটি ফ্রি করা হয়, তাহলে রপ্তানি আরও বেশি প্রসারিত হবে। দেশে বিদেশে ক্রমবর্ধমান বাজার ধরতে নতুন নতুন উদ্যোগকে এগিয়ে নিতে সরকারকে নীতি সহায়তা দেওয়ার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। কাঁচামাল হিসেবে যেটা চিনির ব্যবহার এই শিল্পের জন্য যদি শুল্কটা কমানো যায়, কোকো আমদানির ক্ষেত্রে আমি মনে করি যে শূন্য শুল্কের ব্যবস্থা যদি করা যায়, বন্ডেড ওয়্যার হাউসের মতো করে যদি তৈরি করা যায়, তাহলে হয়তো 100% না হলেও 80% তারা কিন্তু দেশের চাহিদা পূরণ করতে পারবে। কাঁচামাল আমদানি সহজীকরণের পাশাপাশি মূলধনী যন্ত্রপাতিতেও বিশেষ সুবিধার দাবি উদ্যোক্তাদের। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। দেশের বাইরের খবর। ইরানের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথম সমাবেশে যোগ দিলেন মাসুদ পেজেশকিয়ান। এ সময় তিনি জনগণের জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন এবং তাকে নির্বাচিত করার জন্য ধন্যবাদ জানান। এশিয়া আরব নেতারা তাকে শুভেচ্ছা জানালেও নিশ্চুপ পশ্চিমারা। মাসুদ পেজেশকিয়ান ইরানের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর শনিবার প্রথম সমাবেশে যোগ দেন। সংস্কারপন্থী এ নেতাকে শুভেচ্ছা জানাতে এ সময় ভিড় করেন তার সমর্থক, শুভাকাঙ্ক্ষীরা। ভিড় ঠেলে মঞ্চে হাজির হয়ে তিনি জনগণের কথা শোনার প্রতিশ্রুতি দেন। ইরানের নতুন অধ্যায়ের সূচনার জন্য জনগণকে ধন্যবাদ জানান তিনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিও জয়লাভের পর অভিনন্দন জানিয়েছেন মাসুদ পেজেশকিয়ানকে। শনিবার বিকেলে তার সঙ্গে সাক্ষাৎ করেন। খামেনি আশা প্রকাশ করেন নির্বাচিত প্রেসিডেন্ট দেশের উন্নয়নে পদক্ষেপ নেবেন এবং তাকে পরামর্শ দেবেন। নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সৌদি যুবরাজ এবং পাকিস্তানের পাশাপাশি কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান, সিরিয়া সহ বিভিন্ন দেশ থেকে পেয়েছেন অভিনন্দন বার্তা। এদিকে 22 জুলাই থেকে 5 আগস্টের মধ্যে ইরানের নতুন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান হতে পারে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। শপথ গ্রহণ অনুষ্ঠানে বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানো হবে বলেও জানা গেছে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রায় হাঁটুর উপরে পানি, আরেকটু হলে আমাদের এডমিট কার্ড এগুলো ভিজে যেত। বন্যার কারণে আমাদের পরীক্ষা অনেক কঠিন হয়ে গেছে। বন্যার পানি মারিয়ে কেন্দ্রে কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীরা, উত্তরে বন্ধ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। সিরাজগঞ্জ, জামালপুর সহ কয়েক জেলায় তলিয়ে লাখো ঘরবাড়ি। ক্যাম্পাসে ক্যাম্পাসে বন্ধ ক্লাস পরীক্ষা, কোটা বাতিলের দাবিতে মোড়ে মোড়ে বাংলা ব্লকেট। পড়াশোনা বাদ দিয়ে আন্দোলনের যৌক্তিকতা নেই বললেন প্রধানমন্ত্রী। এই ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময় সঙ্গে থাকবেন শায়লা রহমান ইমা। ধন্যবাদ মৌটুসী। বিভাগীয় সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।